আচ্ছা, আজকে আলোচনা হচ্ছে প্রথম অধ্যায়, বিএ ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন আনসার বাদ যাবে না, ঠিক আছে? এইটা যদি ভালো করে করে নাও তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা কি পেপার পড়ছি? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। পলিটিক্যাল সায়েন্সে মেজর পেপারের নাম কি? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। ইংলিশে কি বলবো? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। সিলেবাস আগের দিন বুঝিয়ে দেওয়া আছে। পুরো সিলেবাসটা টোটাল 7টা চ্যাপ্টার আছে। কটা চ্যাপ্টার? 7টা। আজকে কোন অধ্যায় হবে? প্রথম অধ্যায়, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায়ে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রথম অধ্যায় হচ্ছে সেই কি বললাম যে আমরা ইউরোপকে জানবো। ভারতের কথা পড়বো না, ইউরোপের হিস্ট্রি পড়বো, ইউরোপের প্রাচীনকাল পড়বো, ইউরোপের মধ্যযুগ পড়বো, ইউরোপের আধুনিক যুগ। ভালো করে বুঝো না। ইউরোপ মহাদেশ, মহাদেশের মধ্যে সবথেকে উন্নত মহাদেশ কি? ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের একটা দেশ প্রাচীনকালে সবথেকে উন্নত ছিল প্রাচীন গ্রিস। প্রাচীনকালে সবথেকে উন্নত কী ছিল? প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে প্রথমে সেই 450 খ্রিস্টপূর্বাব্দ, কার কত সালের কথা বলবো? 450 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। মানে তোমার 450 খ্রিস্টপূর্ব, এখন কত? 2026 সাল। তা 2026 থেকে ব্যাকে যাও, জিরো হবে। জিরো থেকে আবার 450, তার মানে প্রায় 2500 বছর আগেকার কথা বলছি। তো 2500 বছর আগে গ্রিসের অবস্থা কেমন ছিল? গ্রিস সব থেকে উন্নত ছিল। গ্রিস কিরম ছিল? সব থেকে উন্নত। গ্রিসে একদল সফিস্ট থাকতো। কি থাকতো? একদল সফিস্ট। প্রথম প্রথম কারা থাকতো? সফিস্ট, যাদের কাজ কী ছিল? ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। সফিস্টরা কী করতো? ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো, অর্থের বিনিময়ে টাকা নিত। আর এরকম সফিস্ট দার্শনিকের নাম তোমাদের আসতে পারে: প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, অ্যান্টিফোন, জর্জিয়াস, এরা, হিপ্পিয়াস। এরা হচ্ছে সফিস্ট দার্শনিক। তা সফিস্টরা কীরকম ছিল? সফিস্টরা ছিল, চিন্তাভাবনা ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মানে ওরা মানুষকে বেশি প্রাধান্য দিত, মানুষের চিন্তাভাবনা যেটাই, যা চিন্তাভাবনা করবে সেটাই ঠিক। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো এরকম রাষ্ট্রের বেশি গুরুত্ব, খুব একটা রাষ্ট্রের গুরুত্ব দিত না। কারা? সফিস্টরা। সফিস্টরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাভাবনা বেশি ছিল ওদের, ঠিক আছে? তো মানবতাবাদের কথা বেশি বলতো। তো প্রথমে একটু সফিস্টদের সম্পর্কে জেনে নিতে হবে, ঠিক আছে? তোমার সিলেবাসে একটা ছোটো পার্ট, গ্রিক দর্শন জানতে গেলে সফিস্টদের কথা প্রথমে আসে। তো সফিস্টরা কী করতো দেখো? সফিস্ট অর্থের বিনিময়ে জ্ঞান বিতরণ করতো। ভ্রমণশীল শিক্ষক, প্রাচীন গ্রিসে ঘুরে ঘুরে শিক্ষা বিতরণ করত। মূল দক্ষতা কি? যুক্তি নির্ভর। আর এরা এরা যুক্তি, ভাষা ও বাগ্মিতা, মানে কিসের ওপর বেশি গুরুত্ব দিত? যুক্তি, ভাষা আর হচ্ছে বাগ্মিতার ওপর বেশি গুরুত্ব দিত। আচ্ছা, গ্রিক রাজনৈতিক চিন্তার বিকাশে প্রথমে কাদের ভূমিকা পড়বো আমরা? সফিস্ট। সফিস্টরা কী করতো? ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। দেখো, প্রাচীন গ্রিসে অর্থের বিনিময়ে যারা ঘুরে ঘুরে শিক্ষাদান করতো তাদের কী বলা হতো? সফিস্ট। এরা ছিলেন মূলত যুক্তিবাদী পণ্ডিত ও ভ্রাম্যমান শিক্ষক। এখান থেকে খুব বেশি কোশ্চেন আসবে না। নাম কি? দুজন নাম আসতে পারে, ঠিক আছে? 2 মার্কসের কোশ্চেন আসবে: প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, তারপরে অ্যান্টিফোন, জর্জিয়াস, এরা, ঠিক আছে? এদের কিছু বৈশিষ্ট্য, যদি 2 নম্বরের 2 মার্কসের জন্য বৈশিষ্ট্য আছে, এরা কিরম চিন্তা ভাবনা করতো? মনুষ্য কেন্দ্রিক চিন্তা ভাবনা করতো, ঠিক আছে? সফিস্টদের এরা এরা প্রকৃতি বিষয়ে চিন্তা পরিবর্তে মানুষ এবং তার সভ্যতা ও সংস্কৃতি সর্বাধিক গুরুত্ব পায় এদের কাছে, ঠিক আছে? তারপর সফিস্ট দার্শনিকরা রাষ্ট্র একটি কৃত্রিম প্রতিষ্ঠান, রাষ্ট্র কি? একটি কৃত্রিম প্রতিষ্ঠান। রাষ্ট্রকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেয়নি। রাষ্ট্র মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে। তারপরে কি বলতো? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও স্বাধীনতা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে বেশি প্রায়োরিটি দিত। এটা হচ্ছে মেন। সফিস্টরা কাদেরকে বেশি গুরুত্ব দিত? ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে বেশি গুরুত্ব দিত, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে বলছে স্বতঃসিদ্ধতাকে অস্বীকার। স্বতঃসিদ্ধতাকে কী করতো ওরা? অস্বীকার। কোনো কিছু যে স্বতঃসিদ্ধ এটাই ঠিক, এটা ঠিক নয়। অনেক দিক আছে একটা চিন্তা ভাবনার, কি আছে? অনেকগুলো দিক আছে, এটা সফিস্টরা বলতো। আর আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করতো। আইন আর নীতি দুটো আলাদা জিনিস, দুটোকে পার্থক্য করেছিল গ্রিক রাষ্ট্রচিন্তার। এইবার এতক্ষণ গেল সফিস্ট ওটা 5 মার্কসের জন্য দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু সিলেবাসে বিগত 10 বছরে একবারও 5 নম্বরের জন্য সফিস্ট দার্শনিক আসেনি। কিন্তু আমাদের সফিস্ট দিয়ে শুরু করতে হয়। কারণটা কি? পাশ্চাত্য গ্রিক রাষ্ট্রচিন্তায় সফিস্টদের একটা ভূমিকা ছিল। প্রথম যারা ভ্রাম্যমান শিক্ষক, যারা যুক্তির কথা বলতো, বাক বিতণ্ডা করতো, তাদেরকে কী বলা হতো? সফিস্ট। যারা ঘুরে ঘুরে অর্থের বিনিময়ে জ্ঞান বিতরণ করতো। তো সফিস্ট দার্শনিকের নাম মনে রাখতে হবে। দুজন সফিস্ট দার্শনিকের নাম কি?
হ্যাঁ, থেসিমেকাস, প্রোটাগোরাস, অ্যান্টিফোন, জর্জিয়াস, এরকম নাম আছে, তার মধ্যে দুটো নাম মনে রাখবে। ক্লিয়ার? তাহলে সফিস্ট দার্শনিক হয়ে যাওয়ার পরে এইবার তোমাদের সিলেবাসে আসো। সিলেবাস কী আছে? প্রথম যে চ্যাপ্টারটা, নাম কি? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। একদম ঝেড়ে মুখস্থ রাখবে, ইংলিশ বলে না। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, গ্রিক পলিটিক্যাল থট মানে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ক্লিয়ার হচ্ছে? তাহলে অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, তারপরে আছে প্লেটো, জাস্টিস, অ্যারিস্টটল, স্টেট, এরকমভাবে লেখা আছে। তাহলে অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট আগে, মানে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর গ্রিক পলিটিক্যাল থট মানে গ্রিক রাষ্ট্রচিন্তা। তাহলে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তা, তার বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। প্রাচীনকালে গ্রিস কিরম ছিল? কি বলেছিলাম? প্রাচীনকালে গ্রিস ছিল সবথেকে উন্নত, ইউরোপ মহাদেশে সবথেকে প্রাচীনকালে সবথেকে উন্নত দেশ কী ছিল? গ্রিস। তো গ্রিসটাকে আমরা আজকে আলোচনা করব। 11-এ কী পড়েছি? গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্রে ভাগ করা ছিল। গ্রিসটা কীরকম ছিল? গ্রিস রাষ্ট্রটা হচ্ছে ছোট ছোট নগর রাষ্ট্র। দেখো, গ্রিসটায় পুরোটাই ছিল কীরকম? এরকম নগর রাষ্ট্র, ছোট ছোট, পুরো গোটা গ্রিসে কীরকম ছিল? ছোট ছোট নগর রাষ্ট্রে ভাগ করা ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র। এর মধ্যে দুটো নগর রাষ্ট্র ছিল, একটা এথেন্স, একটা হচ্ছে এথেন্স, আর একটা হচ্ছে স্পার্টা। একটা হচ্ছে এথেন্স আর একটা স্পার্টা। ঠিক আছে? গ্রিসে কীরকম ছিল? ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, তার মধ্যে এরা কমন নাম, এথেন্স স্পার্টার কথা আমরা শুনেছি। তখনকার দিনে গ্রিসে কিন্তু এথেন্সে গণতন্ত্র ছিল। তাহলে কতটা উন্নত ছিল ভাবো। বুঝতে পেরেছ? গ্রিস, তাহলে গ্রিস কি বললাম? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট যখনই পড়বো তখন গ্রিসে কীরকম ছিল? গ্রিস ছিল উন্নত। ঠিক আছে? উন্নত মানে গ্রিস কীরকম? নগর রাষ্ট্র। প্রথম বৈশিষ্ট্য কী হতে পারে? নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা। কী হতে পারে? নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা। মানে গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্রে ভাগ করা ছিল। নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো? পোলিস। নগর রাষ্ট্রগুলোকে পোলিস বলা হতো। পারা যাবে তাহলে? এইবারে ভাবো, গ্রিস যদি, প্রথম বৈশিষ্ট্য কী হয়ে গেল? নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্র চিন্তাভাবনা। দ্বিতীয়, গ্রিসের কী বললাম? গ্রিস উন্নত ছিল। তো গ্রিস যদি উন্নত হয়, ওখানের মানুষরা কীরকম থাকবে? বোকা হবে? তা মানুষরা ছিল যুক্তিবাদী, মানে চিন্তা ভাবনা সব কিছু যুক্তি দিয়ে বিচার করতো ওখানে গ্রিসের লোক তখন। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কী হবে? যুক্তি নির্ভর বা যুক্তিবাদিতা। তাহলে দুটো বৈশিষ্ট্য হলো তাকে, এক হচ্ছে নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা, দুই যুক্তিবাদিতা। ক্লিয়ার হচ্ছে? এবারে তিন, ওরা ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। সফিস্টরা কী বলেছিল? কাদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে? ব্যক্তির, ইন্ডিভিজুয়ালের গুরুত্ব ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মানে ব্যক্তি স্বাধীন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ছিল। বুঝতে পারছি? তাহলে তিনটে বৈশিষ্ট্য কী হয়ে গেল? এক হচ্ছে নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা, দুই যুক্তিবাদিতা, তিন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। অসুবিধা আছে? চার হচ্ছে আইনের ধর্মনিরপেক্ষীকরণ। আইনকে আর ধর্মকে ওরা কী করেছিল? আলাদা রেখেছিল। আইন আর ধর্ম মিলেমিশে একাকার হয়নি, তাহলে আইনের ধর্মনিরপেক্ষীকরণ 4 নম্বর। ক্লিয়ার হচ্ছে? তারপরে ন্যায়ের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছিল। ন্যায়, প্লেটো কী দিয়েছিল? ন্যায় বিচার। তো প্লেটো ন্যায় বিচারের মতো ন্যায়ের ওপর বেশি কী দিয়েছিল? প্রাধান্য। তখন সমাজে কী প্রতিষ্ঠা ছিল? ন্যায় বিচারের ওপর বেশি গুরুত্ব দিত। ক্লিয়ার হচ্ছে? 6 নম্বর বৈশিষ্ট্য, ধর্ম নিরপেক্ষীকরণ। কোনো ধর্মকে তারা বেশি গুরুত্ব দিত না, কোনো বিশেষ ধর্ম গ্রিসে ছিল না, তার মানে ধর্ম নিরপেক্ষ। বুঝতে পেরেছ? ধর্ম নিরপেক্ষ নয় কোন দেশ? আমাদের যদি পাকিস্তানের কথা বলো, পাকিস্তান একটাই ধর্মকে প্রাধান্য দেয়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ভারত কি? ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, সব ধর্মের সমান অধিকার। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গ্রিসের বৈশিষ্ট্য কী হতে পারে? প্রথম বৈশিষ্ট্য কী হয়ে গেল? নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা, দুই যুক্তিবাদিতা, তিন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, চার আইনের ধর্মনিরপেক্ষীকরণ, পাঁচ ন্যায় সম্পর্কে ধারণা, ছয় ধর্মনিরপেক্ষীকরণ। পারা যাবে তাহলে? অসুবিধা আছে? তাহলে দেখা যাক তাহলে গ্রিস কীরকম ছিল? নগর রাষ্ট্র। তাহলে গ্রিস, অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, প্রথম কোশ্চেন তোমাদের, অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, বেসিক ফিচার্স। সিলেবাস কিন্তু মুখস্থ হয়ে যাবে, এখানে আমি বলে বলে মুখস্থ করে দেবো। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম যে সিলেবাসটা খুলবে, ইংলিশ দেখে ভয় পাবে না। আমি সব অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন, গ্রিক পলিটিক্যাল থট গ্রিক রাষ্ট্রচিন্তার, আর বেসিক ফিচার্স মানেই সাধারণ বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কটা? আমরা 6টা তো বললাম। তাহলে 6টা বৈশিষ্ট্য এবার দেখে নিই যে কীরকমভাবে আমরা 6টা বৈশিষ্ট্য কীরকম, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথম কি? ভূমিকা কি? গ্রিক রাষ্ট্রচিন্তার মাধ্যমেই পশ্চিমী রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয়। গ্রিক রাষ্ট্রচিন্তার মাধ্যমে পশ্চিমী রাষ্ট্রচিন্তা, পশ্চিমী মানে কি? ইউরোপ মহাদেশ। আচ্ছা, যা মূলত প্লেটো ও অ্যারিস্টটলের হাত ধরে রাষ্ট্রের উৎপত্তি। কার কার হাত ধরে? প্লেটো আর অ্যারিস্টটলের হাত ধরে। প্রকৃতি এবং সরকারের বিভিন্ন রূপ নিয়ে আবর্তিত। ক্লিয়ার? অসুবিধা আছে? এইবার দেখো,
প্রধান রাষ্ট্রচিন্তাবিদ কে কে ছিল? প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস। সক্রেটিসের শিষ্য প্লেটো শিষ্য অ্যারিস্টটল। এখানে রিয়ানেসটা ঠিকঠাক হয়নি, তাহলে প্লেটোর লেখা দ্য রিপাবলিক, অ্যারিস্টটলের লেখা দ্য পলিটিক্স। অসুবিধা আছে এইগুলো। এইবারে দেখো প্রথম বৈশিষ্ট্য, গ্রিস কীরকম ছিল? নগর রাষ্ট্র। গ্রিসে কীরকম ছিল? নগর রাষ্ট্র। তাহলে গ্রিসের চিন্তা ভাবনা কীরকম ছিল? নগর রাষ্ট্রকেন্দ্রিক। তাহলে প্রথম বৈশিষ্ট্য দেখো, প্রাচীন গ্রিসের রাজনৈতিক চিন্তা ছিল সম্পূর্ণ স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ, পোলিস বা নগর রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত। তাহলে গ্রিসের পুরো চিন্তা ভাবনা কিসের ওপর ভিত্তি করেছিল? নগর রাষ্ট্রকেন্দ্রিক। তাহলে প্রথম বৈশিষ্ট্য। অসুবিধা আছে? দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছিলাম? মানুষ কীরকম ছিল ওখানে? যুক্তিবাদী। তা দ্বিতীয় বৈশিষ্ট্য দেখি, দেখো যুক্তিবাদের প্রাধান্য। তাহলে গ্রিকরা বিশ্বাস করতেন জীবন ও জগৎ যুক্তির ওপর প্রতিষ্ঠিত এবং নিখিল বিশ্ব নির্দিষ্ট নিয়মে আবর্তিত। তাহলে যুক্তিবাদের প্রাধান্য। অসুবিধা আছে? দুটো বৈশিষ্ট্য হলো। 3 নম্বর বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা। 3 নম্বর বৈশিষ্ট্য কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা। গ্রিক চিন্তায় প্রত্যেক ব্যক্তি স্বাধীন। এই প্রসঙ্গে প্লেটো তার লস গ্রন্থে বলেছেন সোসাইটি গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস। সোসাইটি হলো গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, মানে সোসাইটি, একটা সোসাইটি অনেকগুলো ব্যক্তি নিয়ে গঠিত হয়, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালস ওয়ার সেলফ ডিটারমিনেন্ট। তাহলে আর প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কিন্তু চিন্তা ও মত প্রকাশের কিন্তু স্বাধীনতা আছে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা কটা বৈশিষ্ট্য হলো? 3টে। কী কী হলো? 1 নম্বর নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা ভাবনা, 2 যুক্তিবাদিতা, 3 ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। অসুবিধা আছে? এইবারে এসো 4 আইনের ধর্মনিরপেক্ষীকরণ। আইনের ধর্ম মানে আইনের ধর্মনিরপেক্ষ। আইন আর ধর্ম কি? পৃথক। আইনকে ধর্মের প্রাধান্য থেকে মুক্ত করা হয়, যার প্রধান উৎস ছিল কি? মানুষের যুক্তি ও বিচারবোধ। যেমন স্পার্টায় লাইকারগাস আইনকে কি করেছিল? আইনের দিকে, ধর্মের দিকে। আইন আর ধর্ম কিন্তু মিলেমিশে একাকার হয়নি। তাহলে 4টে বৈশিষ্ট্য হলো। আবার 4টে বৈশিষ্ট্য যখন পড়বে তখন এইভাবে পড়বে। 4টে বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা ভাবনা, 2 যুক্তিবাদিতা, 3 ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, 4 আইনে ধর্মনিরপেক্ষীকরণ। অসুবিধা আছে? আইনে ধর্ম, যেমন স্পার্টায় লাইকারগাস ছিল, ওখানে আইনের মতো চলতো। বুঝতে পেরেছ? এই জন্য এই লাইকারগাস প্রথম আইনের প্রসঙ্গ এনেছিল। তো আইনটা কি? আইন ধর্ম থেকে কি ছিল? আলাদা ছিল। সেই জন্য এখানে এক্সাম্পল দেওয়া আছে। ডিটেলস এই ছোটো ছোটো ডিটেলস বুঝে লাভ নেই। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইখান থেকে তোমাদের আইনের ধর্মনিরপেক্ষীকরণ, আইন আর ধর্ম কী ছিল? পৃথক। ঠিক আছে, 4টে হয়ে গেল। এইবারে 5 নম্বর এসো, ন্যায় সম্পর্কে ধারণা। ন্যায় সম্পর্কে মানে ন্যায় বিচার। সমাজে ওখানে গ্রিসে কী ছিল? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাই তো? তো নাগরিক ন্যায়ের জন্যই তার কর্তব্য পালন করে। নাগরিকরা ন্যায়ের জন্যই তার কর্তব্য পালন করে। প্লেটো এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন। আর ন্যায় বিচার আমরা কার পড়বো? প্লেটোর পড়বো। প্লেটো জাস্টিস আমাদের সিলেবাসে আছে। তো জাস্টিস ওয়াজ দ্য ভার্চিউ অফ সোশ্যাল ইনজাস্টিস ইটস ভাইস। ঠিক আছে, কোটেশনগুলো ইউজ করলে কী হবে? ওই ন্যায় বিচার যখন লিখবো আমরা প্লেটোর, তখন কোটেশন ইউজ করবো, তার বেশি নাম্বার তোমাদের আসবে। তারপরে দেখো 6 নম্বর কি? ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। কোনো ধর্মকে, ধর্মনিরপেক্ষ মানে কি? কোনো ধর্মকে গুরুত্ব দেবে না। কোনো ধর্মকে, গ্রিসে কোনো ধর্মকে গুরুত্ব দিত না তখন, তার ধর্মনিরপেক্ষ ছিল। তো গ্রিক নগর রাষ্ট্র গঠনে ধর্মের কোনো ভূমিকা ছিল না, তাই ধর্মের নামে কোনো বৈষম্যমূলক আচরণ করা হতো না। তা 6টা বৈশিষ্ট্য হলো। প্রথম বৈশিষ্ট্য কি? নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা, 2 যুক্তিবাদিতা, 3 ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, 4 আইনের ধর্মনিরপেক্ষীকরণ, 5 ন্যায় সম্পর্কে ধারণা, 6 ধর্মনিরপেক্ষীকরণ। অসুবিধা আছে? তারপরে দেখা যাক নৈতিকতা ও মূল্যবোধ। তারপরে 7 নম্বর নৈতিকতা ও মূল্যবোধের ওপর বেশি গুরুত্ব দিত। সরকার ব্যক্তির সামাজিক মূল্যবোধগুলিকে সর্বদা সামাজিক আইন ও নৈতিকতার দ্বারা কঠোরভাবে সুরক্ষিত করত। তাহলে নৈতিকতা আর মূল্যবোধ কোন জিনিসটা? যেটা ঠিক সেটাই করা। মূল্যবোধ কি? আমাদের মধ্যে অনেক মূল্যবোধ আছে, যেগুলো ভ্যালু, যেগুলো আমরা কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই জিনিসটাকে সরকার কিন্তু আইনের দ্বারা কঠোরভাবে কী করতো? সেগুলোকে প্রোটেক্ট করতো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? মূল্যবোধ। তাহলে 7টা বৈশিষ্ট্য হলো। 8 নম্বর হচ্ছে মানবতাবাদী দর্শন। 8 নম্বর কি? মানবতাবাদী মানুষকে গুরুত্ব দিত। বুঝতে পেরেছো কি বললাম? গ্রিক রাষ্ট্র দার্শনিকরা ছিলেন ঘোর মানবতাবাদী, যেখানে ব্যক্তির মান নির্ধারিত হতো কেবল তার দক্ষতা, যোগ্যতা ও গুণের ভিত্তিতে। দক্ষতা,
যোগ্যতা আর গুণের ভিত্তিতে। তাহলে 8টা বৈশিষ্ট্য হয়ে গেল। বুঝতে পেরেছ কথাটা কি বললাম? শেষ দুটো কি হয়ে গেল? শেষ দুটো, এক হচ্ছে নৈতিকতা মূল্যবোধ আর 2 মানবতাবাদী দর্শন। তা টোটাল 8টা বৈশিষ্ট্য লিখলে এনাফ। 10 নম্বরের জন্য একটা ভূমিকা, 8টা বৈশিষ্ট্য, একটুখানি সমালোচনা দিয়ে উপসংহার লিখে দেবে। এটা হচ্ছে মেন 10 মার্কসের জন্য কোশ্চেন। আর এই বছরে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিক রাষ্ট্রচিন্তা বৈশিষ্ট্য, আগের বারে আসেনি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে এইবারে চলে এসো সমালোচনা। সমালোচনা কি? দাস প্রথা সমর্থন। তখন কিন্তু দাস প্রথা ছিল। তাহলে যদি মানবতাবাদীর কথা বলা হতো তাহলে দাসদের কী হলো? সেটা উঁচু সম্প্রদায়, যে গ্রিসে যারা উঁচু সম্প্রদায়ে থাকতো, তা এলিট ক্লাসে থাকতো, তারাই দাসদের আর ওই সব কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী এইসব দাসদের ওপর প্রযুক্ত হতো না। তাই সমালোচনা করা যায় কি গ্রিক নগর রাষ্ট্রে প্রচুর সংখ্যক কৃতদাস ছিল, যা তাদের মানবতাবাদী ধারণাকে কী করে? ক্ষুণ্ণ করে। তারপরে হচ্ছে ক্ষুদ্র পরিসর। এই চিন্তাধারা শুধুমাত্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের জন্য। এখনকার দিনে, আধুনিক দিনে এই বিশাল জনগণের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রে সম্ভব নয়। সমালোচনা করা যাবে। এবার চলে এসো উপসংহার। গ্রিকদের যুক্তির প্রতি আস্থা ও সমালোচনার মানসিকতাই আধুনিক রাষ্ট্রচিন্তার সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছে। গ্রিকদের কৌতূহলী মনোভাব ও যুক্তিবাদী চিন্তায় পশ্চিমী দর্শনের আদি ভিত্তি। এই বলে সমালোচনা দিয়ে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য শেষ। তাহলে প্রথম কোশ্চেন, এই গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য থেকে কি আসতে পারে? 2 নম্বরে আসতে পারে 2টো বৈশিষ্ট্য, 5 নম্বরে হলে 5টা বৈশিষ্ট্য, 10 নম্বরে হলে 8টা বৈশিষ্ট্য। লেখা যাবে গ্রিকে ভূমিকা উপসংহার, পারা যাবে। এরপরে সফিস্ট দার্শনিকের যদি বলে 2টো বৈশিষ্ট্য পারা যাবে। সফিস্টদের 2জন সফিস্ট দার্শনিকের নাম পারা যাবে। কি কি? অ্যান্টিফোন, থেসিপেকাস, প্রোটাগোরাস, জর্জিয়াস, হিপ্পিয়াস, এরা পারা যাবে। তাহলে 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 প্রথমেই আমরা সিলেবাসের প্রথম, যখনই সিলেবাস খোলো, সিলেবাসে লেখা থাকবে কি? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট বেসিক ফিচার্স। ক্লিয়ার হয়ে গেল? অসুবিধা আছে আর? গ্রিক রাষ্ট্রচিন্তা বৈশিষ্ট্য নিয়ে অসুবিধা নেই। তাহলে প্রাচীনকালে 450 খ্রিস্টপূর্বাব্দ কী ছিল? গ্রিস ছিল উন্নত, তাই তো? এইবার উন্নত গ্রিস যখন উন্নত, তখনই গ্রিসে এইবার শুরু হচ্ছে আলাদা একটা গল্প। এইবার গল্পটা পাবো। কত গল্প বললাম? 450, তাই না? 450 বিসি, তাই তো? এই সময় গ্রিস কী ছিল? উন্নত ছিল। ঠিক 431, ঠিক আছে, থেকে 404 বিসি, এই টাইমে গ্রিসে লাগলো নগররাষ্ট্রগুলোর মধ্যে 2টো নগররাষ্ট্র কে ছিল? এথেন্স আর স্পার্টা। এই এথেন্স আর স্পার্টার মধ্যে আরও ছোটো ছোটো নগররাষ্ট্র ছিল। এথেন্স আর স্পার্টার মধ্যে কী লাগলো? দ্বন্দ্ব লাগলো। এথেন্স আর স্পার্টার মধ্যে কী লাগলো? দ্বন্দ্ব। এথেন্স আর স্পার্টার মধ্যে 27 বছর ধরে যুদ্ধ চলেছিল। যুদ্ধটার নাম হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ। কি যুদ্ধ? পেলোপনেশীয় যুদ্ধ। আমরা ব্যাকে আসবো, কারণ কি 0 এসে আবার 2026। বুঝতে পেরেছো? তাহলে 450 থেকে কত এলাম? 431। 431 থেকে কত এলাম? 404। তাহলে 431 থেকে 404 কত বছর? 27 বছর। 27 বছর ধরে এথেন্স আর স্পার্টার মধ্যে যুদ্ধ। ভাবো, আমাদের বর্ধমান আর কলকাতার মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, 1 মাস যুদ্ধ। এই ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে, এই 2-3 মাসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাতেই গ্যাস পাচ্ছি না, এই বলছে পেট্রোল পাওয়া যাবে না, এই সমস্যা চলছে, তাই না? দাম বেড়ে যাচ্ছে। তাহলে 27 বছর ধরে গ্রিসে যদি 2টো নগর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে গ্রিসের পরিস্থিতি কীরকম হবে? গ্রিসের পরিস্থিতি একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, ঠিক আছে? এথেন্স হেরে যায় ওই যুদ্ধে। কে হারে? এথেন্স। স্পার্টানরা এসে এথেন্সে শাসন শুরু করে। এথেন্সে কী ছিল? গণতন্ত্র। এথেন্সে একজন দার্শনিক ছিল ওই টাইমে, সে ছিল সক্রেটিস। নাম কি ছিল? সক্রেটিস। সক্রেটিস এসে সহজ সরল ভাষায় তার জ্ঞান বিতরণ করত, মানুষকে বুঝতে শেখাতো যুক্তি দিয়ে। যে তার সক্রেটিস শিষ্যদের বোঝাতো কি সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। কিন্তু এবার ভাবো যে ওখানে কারা শাসন করছে? স্পার্টানরা। তারা কি চাইছে? মানুষরা যত বোকা থাকবে তাদেরকে শোষণ করা যাবে, এটাই তো। তখন কি করলো? সক্রেটিসকে জেলে ধরে নিয়ে গেল, দেশদ্রোহী আখ্যা দিল, দিয়ে জেলে ধরে নিয়ে গেল, দিয়ে বিষ খাইয়ে মেরে দিল। বুঝতে পেরেছ? এই গল্প আগেও বলেছি। তা সক্রেটিস মারা যাওয়ার পরে সক্রেটিসের একজন শিষ্য ছিল, নাম কি? প্লেটো। সক্রেটিসের শিষ্যকে প্লেটো। প্লেটো এসে তার ধারণা দিল যে সমাজে এটা তো অচল অবস্থা চলছে, স্বজন পোষণ চলছে। তো প্লেটো এসে বলছে সমাজে এবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ তখন খুঁজছে যে কার কাছে যাব, আমার সাথে অত্যাচার অন্যায় হচ্ছে, তাহলে আমি কার কাছে ন্যায় বিচার চাইতে যাব? তখন প্লেটো এসে বলছে সমাজে কল্পনা করে একটা আদর্শ রাষ্ট্রের। কিসের কল্পনা করে? আদর্শ রাষ্ট্র, আইডিয়াল স্টেট। বলছে একটা আদর্শ রাষ্ট্র হওয়া উচিত যাতে ন্যায় বিচার থাকবে। এবার ন্যায় বিচার, প্লেটোর আমরা কি পড়বো সিলেবাসে? জাস্টিস।
প্লেটো জাস্টিস। তা বলছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিভাবে? বলছে সমাজে প্লেটো প্লেটো কে আসবে এরপরে? গ্রিকে কি বললাম, গ্রিকে কে আসবে? দেখো এরপরে আসছে প্লেটোর ন্যায়তত্ত্ব। প্লেটো আসলো, প্লেটো সক্রেটিসের শিষ্যকে প্লেটো। প্লেটো এসে বলছে সমাজে তিনটে শ্রেণী থাকবে। সমাজে কটা শ্রেণী থাকবে? কল্পনা করেছে কিন্তু, বলছে সমাজে তিনটে শ্রেণী থাকবে। এক হচ্ছে শাসক শ্রেণী, এক হচ্ছে কী শ্রেণী? শাসক, শাসক শ্রেণী। দুই, যারা দেশকে কি করবে? প্রোটেক্ট করবে, যোদ্ধা শ্রেণী। আর তিন, তিন হচ্ছে উৎপাদক শ্রেণী, যারা উৎপাদন করবে, উৎপাদক শ্রেণী। তাহলে এই তিনটে কি থাকবে? শ্রেণী থাকবে। তিনটে শ্রেণীর বলছে তিনটে গুণ থাকবে। শাসকের কি গুণ হওয়া উচিত? আমাদের যে দেশ শাসন করছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী কী গুণ থাকবে? নরেন্দ্র মোদী বিরাট ফিগার থাকবে, আর্নল্ডের মতো বডি থাকবে, এরকম হবে? বডি দিয়ে কি করবে? ও শক্তি দিয়ে কোনো লাভ নেই। কি থাকতে হবে? বুদ্ধি থাকতে হবে। শাসক যে দূরদর্শী সম্পন্ন হবে, সেই জন্য শাসকের বুদ্ধি কি বলেছে? শাসকের যে গুণ হবে সেটা হবে প্রজ্ঞা। শাসকের গুণ কি হবে? প্রজ্ঞা। বুঝতে পেরেছ? শাসক শ্রেণী, শাসক যে হবে। আর দার্শনিক রাজার কল্পনা করেছিল, রাজা কেমন হবে? দূরদর্শী সম্পন্ন, বুদ্ধিমান। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? প্লেটো চিন্তা ভাবনা ছিল এটা। দিয়ে বলছে যোদ্ধা শ্রেণী। এবার যোদ্ধা শ্রেণী আবার বুদ্ধি থাকলে অসুবিধা আছে। যোদ্ধা শ্রেণী বুদ্ধি মানে আমাদের বাঙালিদের বেশি বুদ্ধি। বাঙালি রেজিমেন্ট নাই। বাঙালি রেজিমেন্ট হলে, আর্মিদের যদি রেজিমেন্ট হতো বাঙালি, তাহলে কি হতো? বাঙালি রেজিমেন্ট হলে যুদ্ধ লাগতো পাকিস্তানের সাথে, বলতো আমি ছুটিতে বাড়ি যাব। ঠিক আছে? বা ধরো যুদ্ধ সবাই যাচ্ছে আগে, আগে যাচ্ছে ও পিছনে। না না, আগে গেলে যদি বাই চান্স মারা পড়ে যাও, আগে দেখে নি এরকম করতে গেলে তাহলে যুদ্ধে জিতবো কী করে? সম্ভব না। সেই জন্য বুদ্ধি থাকলে হবে না। শাসকের যদি বুদ্ধি, যোদ্ধা শ্রেণী বুদ্ধি থাকলে তাহলে অবস্থা খারাপ। পাকিস্তানে ওই যে আর্মি বিভাগের বেশি বুদ্ধিতে আর্মি মাঝে মধ্যেই হঠাৎ করে দেখবে সামরিক অভ্যুত্থান করে ওদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যারা থাকে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়, তাদেরকেই ধরে নেয়। তাহলে তো এরকম ইমরান খানকে খুঁজেই পাওয়া যায়নি। তো এরকম একটা ব্যাপার। তাহলে কি যোদ্ধা শ্রেণী কী থাকতে হবে? সাহস। এই আমাদের ওই যে সারখানা গলিতে বাচ্চা ছেলে দেখবে বিশাল জোশ, যা যা করবে। তুমি যদি কোনো সময় কিছু করে দিয়েছো তাহলে অবস্থা খারাপ আর কি, এরকম একটা ব্যাপার। তুমি ভাবে বাচ্চা ছেলে এ কী করবে, কিন্তু ওদেরই বিশাল সাহস আর কি। যোদ্ধা শ্রেণী কী থাকতে হবে? সাহসিকতা। কী গুণ থাকবে যোদ্ধা শ্রেণীর? সাহসিকতা। তাহলে ক্লিয়ার? যোদ্ধা শ্রেণী কী থাকবে? সাহসিকতা। আর উৎপাদক শ্রেণীর কী গুণ থাকবে? মিথ্যাচার। উৎপাদক শ্রেণী কী গুণ থাকবে? মিথ্যাচার। মিথ্যাচার মানে হচ্ছে আচার ব্যবহার ভালো। কীরকম দেখো, বলছে উৎপাদক শ্রেণী এই দুই শ্রেণীকে সেবা করবে। কেন? উৎপাদক শ্রেণী যদি বলে যে উৎপাদক শ্রেণী তো সংখ্যা বেশি, মানে গরিব যারা লেবার শ্রেণী তারাই তো উৎপাদন করছে সব গোটা দেশটা, তাহলে তারা হচ্ছে দেখো তারা কিন্তু সংখ্যায় প্রচুর। শাসক শ্রেণী সংখ্যা একজন, কয়েকজন। যোদ্ধা শ্রেণী তার থেকে একটু বেশি। আর উৎপাদক শ্রেণী কি আরও বেশি। তাই উৎপাদক শ্রেণীর যদি গুণ মিথ্যাচার না হয়, আচার ব্যবহার ভালো না হয়, তাহলে উৎপাদক শ্রেণীরা তো এদের অ্যাটাক করে শেষ করে দেবে। সবাই মিলে যদি মনে করে আন্দোলন করব, তাহলে থাকবে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে উৎপাদক শ্রেণী কী গুণ থাকতে হবে? মিথ্যাচার, আচার ব্যবহার ভালো। বুঝতে পেরেছো কি বললাম? এইবার প্লেটো কি বলছে? প্লেটো দেখো ন্যায় বিচার, প্লেটোর ন্যায় বিচার। প্লেটো জাস্টিস আমরা কি বুঝবো? প্লেটোর ন্যায় বিচার, প্লেটোর ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার, প্লেটোর ন্যায় বিচার। ন্যায় বিচার সম্পর্কে কি বলেছে? ন্যায় বিচার যদি কলেজে কোশ্চেন করে যে প্লেটো ন্যায় বিচার বলতে তোমরা কী বোঝো? জাস্টিস। যে প্লেটো বলেছেন সমাজে, কল্পনা করেছেন সমাজে তিনটে শ্রেণী, যদি সমাজে, যদি কথাটা দেবে, যদি সমাজে তিনটে শ্রেণী থাকে। তিনটে শ্রেণী কে কে? শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। তিনটে শ্রেণী তিনটে গুণ নিয়ে। কি গুণ? শাসক শ্রেণী গুণ হচ্ছে প্রজ্ঞা, যোদ্ধা শ্রেণী সাহসিকতা, উৎপাদক শ্রেণী মিথ্যাচার। এই তিনটে শ্রেণী তিনটে গুণ নিয়ে যদি কেউ কারুর কাজে হস্তক্ষেপ না করে, সবাই নিজের ব্যক্তিগত কাজ করবে, কেউ কারুর কাজে কি করবে না? হস্তক্ষেপ করবে না, তাহলেই সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। মানে বলছে উৎপাদক শ্রেণী কখনোই চাইবে না যোদ্ধা হবো, যোদ্ধা কখনো চাইবে না শাসক হবো, তাহলেই সমাজে অরাজকতা চলবে। বলছে তিনটে শ্রেণী কি হবে? তিনটে শ্রেণী আলাদা থাকবে। বুঝতে পেরেছো? আলাদা আলাদা নিজেদের কাজ নিজেরা করবে, তাহলে সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। তাহলে বলা যাবে। তাহলে তোমাদের সিলেবাসে দেখো 2 নম্বর চ্যাপ্টার কী আছে? প্লেটো জাস্টিস, প্লেটো জাস্টিস। আর বলছে আদর্শ রাষ্ট্র কীরকম হবে? এই ন্যায় বিচার সম্বলিত রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র, আইডিয়াল স্টেট। বোঝাতে পারছি? তা প্লেটো যদি বলে দার্শনিক রাজার কী গুণ হতে পারে? রাজার কী গুণ হবে? দার্শনিক রাজা প্রজ্ঞা,
তারপর সহনশীলতা, তারপর দূরদর্শী সম্পন্ন। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? তাহলে তাহলে প্লেটো থেকে যাই কোশ্চেন আসুক, প্লেটোর লেখা বই যদি বলে, প্লেটোর লেখা দ্য রিপাবলিক, প্লেটোর লেখা প্রথম বই কি দ্য রিপাবলিক, দ্য লজ, তারপর দ্য স্টেটসম্যান, এইগুলোই। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে প্লেটো নিয়ে, প্লেটো তাহলে প্রথমের সিলেবাসে কী আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। দ্বিতীয় কী আছে? প্লেটো জাস্টিস। দেখবে সিলেবাস, দেখবে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখো, দেখি একটু প্লেটো ন্যায়তত্ত্ব দেখা যাক কি আছে। এবার নোটস লিখলে কীরকমভাবে লিখবে দেখো। এথেন্সীয় দার্শনিক সক্রেটিস, সক্রেটিসের সর্বশ্রেষ্ঠ শিষ্য কে ছিল? প্লেটো। আসল নাম অ্যারিস্টটলস। এবার তার দর্শনের মুখ্য উদ্দেশ্য ছিল রাষ্ট্রজীবনে কিসে প্রতিষ্ঠা? ন্যায়ের এক তর্কাতীত ও সর্বজনীন সূত্র নির্ধারণ করা। ঠিক আছে, এইবার দেখো নোটস লিখলে এইভাবে। গ্রন্থ আলোচনা, বিখ্যাত গ্রন্থসমূহ কী আছে? প্লেটো ন্যায়তত্ত্বের পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায়। তোমরা কিন্তু শুধু দ্য রিপাবলিকটা বেশি করে মনে রাখবে। ঠিক আছে, দ্য রিপাবলিকই আসবে। দ্য রিপাবলিক, প্লেটোর লেখা গ্রন্থটার নাম কি? দ্য রিপাবলিক। এছাড়াও কনসার্নিং জাস্টিস, তার অন্যান্য উল্লেখযোগ্য দ্য স্টেটসম্যান, দ্য লজ, এইগুলোও ছিল। হ্যাঁ, প্লেটো একটা শিক্ষালয় প্রতিষ্ঠা করে, একাডেমি। নাম কি? একাডেমি। শর্ট কোশ্চেন আসতে পারে। পদ্ধতি কি? তিনি কি পদ্ধতি? তিনি অবরোহ পদ্ধতি। কি পদ্ধতি? ডিডাকটিভ মেথড। আমরা অবরোহ ফিলোসফিতে পড়েছি, তা অবরোহ পদ্ধতি ইউজ করতো। তার ন্যায় তত্ত্ব প্রতিষ্ঠা করেন। অবরোহ তত্ত্ব মানে কি? আগে একটা কল্পনা করে নিয়েছে, তারপরে সেটা ব্যাখ্যা দিচ্ছে। বুঝতে পেরেছো? অবরোহ পদ্ধতি। এইবারে এসো, প্লেটোর ন্যায় তত্ত্বের মূল ভিত্তি কি? ন্যায়ের অন্তর্মুখী প্রকৃতি। কি? ন্যায় কোনো বাহ্যিক সুযোগ সুবিধা বা হিসাব নিকাশের নীতি নয়। এটি কি? এটি মানবদেহ এবং সমাজ ও রাষ্ট্রদেহের একটি অন্তর্নিহিত নীতি। ন্যায় কাদের মধ্যে আছে? আমরা, আমাদের সাথে যদি কোনো অন্যায় হয়, আমরা প্রত্যেকে কী চাই? যে আমরা ন্যায় হোক। সবাই তো এক্সপেক্ট করি আমাদের সাথে যেন ন্যায় হয়, আমাদের সাথে যেন কেউ অন্যায় না করে। তো এটা মানুষের কি? অন্তর্মুখী, অন্তর্নিহিত সত্তা আছে। বুঝতে পেরেছো কি বললাম? ন্যায় বিচারটা আমরা প্রত্যেকেই চাই। ক্লিয়ার? তারপরে কি বলছে? প্লেটোর ন্যায়তত্ত্বে সমাজের কাঠামো। সমাজ কীরকম বিভক্ত হবে বলেছি? ত্রিস্তরীয়, তিনটে স্তর। কি কি? শাসক, যোদ্ধা আর উৎপাদক। অসুবিধা আছে? সমাজের ত্রিস্তরীয় একটি আদর্শ রাষ্ট্রে তিনটি নির্দিষ্ট শ্রেণী সহাবস্থান ঘটে। ঠিক আছে, একসাথে থাকে। এই তিন শ্রেণী নিজ নিজ গুণের বিকাশে আত্মনিয়োগ করলেই রাষ্ট্র সৎ ও সুন্দর হয়ে ওঠে। অসুবিধা আছে? এবার তিনটে শ্রেণী দেখি। এই দেখো তিনটে ধাপ। ঠিক আছে, এবার তিনটে শ্রেণী দেখি। প্রজ্ঞা ও শাসক শ্রেণী। শাসক শ্রেণীর গুণ কী হবে বলেছি? প্রজ্ঞা। তাহলে কি বলছে? দার্শনিক বা শাসক শ্রেণীর প্রধান লক্ষণ হলো কি? জ্ঞান। এদের মধ্যে প্রজ্ঞা গুণের বিকাশ ঘটে, যা সমগ্র রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করে। অসুবিধা আছে? তারপরে শ্রেণী কি হবে? যোদ্ধা শ্রেণী। তা যোদ্ধা শ্রেণীর কি গুণ হবে? সাহসিকতা। সাহসিকতা। যোদ্ধা শ্রেণীর প্রধান লক্ষণ হলো আবেগ। এদের মধ্যে সাহস থাকবে যে না, আমি যাই হয়ে যাক আমার দেশকে রক্ষা করতেই হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে গুণের বিকাশ ঘটে। কি গুণের? সাহসের, যা রাষ্ট্রকে বাইরের ও ভেতরের বিপদ থেকে কি করে? সুরক্ষিত করে। অসুবিধা আছে? তারপরে কি গুণ হবে? উৎপাদক শ্রেণী। তারপরে কি? উৎপাদক শ্রেণী। উৎপাদক শ্রেণী কি গুণ? মিতাচার। অসুবিধা আছে? শ্রমিক বা উৎপাদক শ্রেণী প্রধান লক্ষণ হলো কি? ক্ষুধা। এদের মধ্যে মিতাচার গুণের প্রতিপ্রভ ঘটে, যা রাষ্ট্রের অর্থনীতি ও রসদ সচল রাখে, যা অর্থনীতিকে কী করে? সচল রাখে। অসুবিধা আছে? তিনটে গুণ। তাহলে পারা যাবে? বৈশিষ্ট্য এরকমভাবে লেখা যাবে তো। এইবার রাষ্ট্রজীবনে কি? ন্যায়। রাষ্ট্রজীবনে কি? প্রতিটি শ্রেণী যখন অহিংসভাবে, কেউ কারোর প্রতি হিংসা করবে না, নিজ নিজ কর্তব্য পালন করে, তখনই রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়। অসুবিধা আছে? পারা যাবে তো? তাহলে তাহলে জাস্টিস ইজ নাথিং বাট টু স্টে ইন ওয়ান স্টেশন অ্যান্ড টু ডু দ্য ডিউটিজ অফ দ্যাট স্টেশন। মানে তোমার জাস্টিসটা কি? তুমি যে স্টেশনে আছো, যেখানে আছো সেখানে ডিউটি তোমাকে কি করতে হবে? সেই কর্তব্যই ভালো করে পালন করতে হবে। তাহলেই সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় প্রতিষ্ঠা হবে। অসুবিধা আছে? প্লেটোর ন্যায় তত্ত্ব ব্যক্তি জীবনে ন্যায়। ব্যক্তি জীবনে কী ন্যায়? রাষ্ট্রের মতো মানুষও আত্মার তিনটি উপাদান। কী কী? ক্ষুধা, যুক্তি এবং তেজ। ব্যক্তি জীবনে তেজ ও ক্ষুধাকে যুক্তির কাছে আত্মসমর্পণ করতে হয়, তাই ন্যায়ও আছে। তাহলে তেজ ও ক্ষুধাকে কিসের কাছে আত্মসমর্পণ করতে হয়? যুক্তির কাছে। ঠিক আছে, অসুবিধা? ক্ষুধা কাদের প্রতীক বলো তো? উৎপাদক শ্রেণী। আর তেজ কাদের? যোদ্ধা শ্রেণী। কিন্তু ক্ষুধা তেজ থাকলে হবে না, কার কাছে? যুক্তির কাছে কিন্তু আত্মসমর্পণ করতেই হবে। বুঝতে পেরেছ? তাহলে মুখ্য হচ্ছে দার্শনিক রাজা। প্লেটোর কথা অনুযায়ী মুখ্য কি? শাসক শ্রেণী। অসুবিধা আছে?
একটা দেশ চালাবে। তাহলে এরপরে আর্কিটেকটনিক তত্ত্বকে একজন দক্ষ স্থপতি যেমন দেওয়াল, ছাদ ও মেঝের সুন্দর সমন্বয় করেন, তেমনি ন্যায়পরায়ণতা হলো সেই গুণ যা রাষ্ট্রে প্রজ্ঞা, সাহস ও মিতাচারকে একত্রিত করে একটি আদর্শ রাষ্ট্র নির্মাণ করবে। একটি কি নির্মাণ করবে? আদর্শ রাষ্ট্র। এইবারে চলে এসো সমালোচনা কি? অনেক সমালোচনা হবে। এটা কি? কল্পনা। এই তিনটে শ্রেণীকে কে আলাদা করবে কেউ কিছু জানে? জানেই না। অনেক রকমের সমালোচনা করা যায়। সর্বনিয়ন্ত্রণবাদ, কি বলেছে? সর্বনিয়ন্ত্রণবাদ। তাহলে ব্যক্তির কিন্তু স্বাধীনতা থাকবে না। কার্ল পপার তার বিখ্যাত গ্রন্থ ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এমিনিস যে বলেছেন, প্লেটোর এই তত্ত্ব সর্বনিয়ন্ত্রণবাদকে সমর্থন করে। ব্যক্তিকে রাষ্ট্রের যুপকাষ্ঠে কি বলি দিয়ে ব্যক্তির স্বাধীনতা হরণ করে। ব্যক্তি স্বাধীনতা থাকবে, শাসক যে তার কথাই তো শুনতে হবে। উৎপাদক শ্রেণীর তো স্বাধীনতাই নেই। উৎপাদক শ্রেণী কখনোই কিন্তু শাসক হতে পারবে না। উৎপাদক শ্রেণীই থেকে যাবে, যোদ্ধা শ্রেণী যোদ্ধাই থেকে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? শ্রেণী বৈষম্য, এই যে ক্লাস ভাগ করে দেওয়া আছে। তো ক্রসম্যান কি বলেছে? অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায় মনে করেন এই তত্ত্বে সাম্য ও স্বাধীনতার কোনো স্থান নেই। এটি মূলত সমাজে চিরস্থায়ী শ্রেণী বৈষম্যকে প্রশ্রয় দেয়। চিরস্থায়ী শ্রেণী বৈষম্য মানে উৎপাদক শ্রেণী উৎপাদকই থাকবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? এইবারে দাঁড়িয়েও কিন্তু তখনকার দিন এবার হচ্ছে কি, এত সমালোচনা সত্ত্বেও কি আছে? সমালোচনা সত্ত্বেও প্রাচীন গ্রিক সভ্যতা সর্বনাশা যে অবক্ষয়, তখন যে 27 বছর ধরে যুদ্ধ চলেছিল, তখন চারিদিকে অবক্ষয় চলছে, সেই টাইমে কিন্তু প্লেটোর তত্ত্ব কিন্তু একটু কি আশার আলো দেখায়। ক্লিয়ার হচ্ছে? সভ্যতা সর্বনাশা, অবক্ষয় ও অরাজকতা থেকে দেশকে রক্ষা করার তাগিদে একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে প্লেটোর এই ন্যায়তত্ত্ব রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, এই বলে শেষ করা যাবে। তার প্লেটোর ন্যায় বিচার নিয়ে কোনো কোশ্চেন আসলে এখান থেকে তোমরা আনসার করতে পারবে। 2 নম্বরে আসুক, তারপর 5 নম্বরে আসুক। আগের বারে 10 মার্কসের জন্য চলে এসছে, তাহলে এইবার কিসের আসবে? 5 বা 2-এর জন্য ইম্পর্টেন্ট। তার পারা যাবে প্লেটো। তাহলে 2 নম্বর দেখো সিলেবাস কী আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, বেসিক ফিচার্স। তারপরেই কী আছে? প্লেটো জাস্টিস। হয়ে গেল প্লেটো জাস্টিস, কোনো কথা নেই। প্লেটো জাস্টিস। 3 নম্বর, প্লেটোর শিষ্যর নাম কি? অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। দেখো প্লেটো কিন্তু কল্পনা করেছিল, তাই না? কিন্তু অ্যারিস্টটল 384, জন্ম কবে? 384 থেকে 322 অ্যারিস্টটলের টাইম পিরিয়ড। ঠিক আছে? প্লেটোর দার্শনিক রাজার ধারণাটা একটু বলে নিই, তারপরে প্লেটোর দার্শনিক রাজা আসে। ঠিক আছে? সুপ্রাচীন গ্রিক সভ্যতাকে এক সর্বনাশা অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে গ্রিক দার্শনিক প্লেটো এক আদর্শ রাষ্ট্রের চিত্রায়ন করেছিল, যার মধ্যমণি হলেন কি? দার্শনিক রাজা। তার রাজা কী হবে? রাষ্ট্রচিন্তাবিদ কে? প্লেটো। বিখ্যাত গ্রন্থ কি? দ্য রিপাবলিক। এবারে দার্শনিক রাজার প্রয়োজনীয়তা কি? দর্শনই হলো প্রকৃত জ্ঞান। দর্শনই প্রকৃত জ্ঞান। তাহলে সত্যের পূজারী দার্শনিক রাজা কীরকম হবে? সত্যের পূজারী হবে। ঠিক আছে? লোভ, লালসা ও মৃত্যুভয়হীন শাসন কার্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা শুধুমাত্র দার্শনিকদেরই আছে। জীবন ও জগৎ সম্পর্কে স্বচ্ছ ধারণা। অসুবিধা আছে? দীর্ঘকালীন শিক্ষা ও প্রজ্ঞা। শিক্ষা অনেক দিন ধরে কি আছে? শিক্ষা ও প্রজ্ঞা থাকবে। দীর্ঘ 50 বছর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ, তিনি হবেন যুক্তির আধার। অনেক দিন ধরে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে। অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং জ্ঞানের প্রতি আগ্রহী। উচ্চাকাঙ্ক্ষাহীন এবং দুর্নীতিমুক্ত। ক্লিয়ার হচ্ছে? সম্পত্তিহীন ও পরিবারহীন জীবন। তাহলে কোনো সম্পত্তিও থাকবে না, পরিবার থাকবে না। এই যে মমতা ব্যানার্জি যদি কোনো পরিবার না থাকতো, কোথা থেকে ভাইপো চলে এলো, 12টা বাজিয়ে দিল। বুঝতে পেরেছি কথাটা কী বললাম? যদি ভাইপো না থাকতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এরকম হতো না। ব্যাপারটা হয়ে গেছে, ভাইপো এলো, ভাইপোই সব শেষ করে দিল। আচ্ছা, ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, দার্শনিকরা যে পরিবার থাকবে না, ভোগের জীবন ত্যাগ করে সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী। ঠিক আছে? পরার্থে জীবন উৎসর্গ। আমাদের হচ্ছে এখানে যোগী আদিত্যনাথ, পরিবার নেই, কেউ সমালোচনা করতে পারবে না। বুঝতে পেরেছো কী বললাম? অসুবিধা আছে? তা দার্শনিক রাজা কীরকম হবে? ক্লিয়ার হচ্ছে? তারপরে চরম ক্ষমতা ও কার্যাবলী। চরম ক্ষমতা হবে, আদর্শ রাষ্ট্রের মধ্যমণি থাকবে। আদর্শ রাষ্ট্রের মধ্যমণি চরম ক্ষমতার অধিকারী হবেন। ঠিক আছে? শাসকের কিন্তু ক্ষমতা থাকতেই হবে। রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের অধিকার তার থাকতে হবে। সীমিত ক্ষমতা, রিপাবলিক্সের সংবিধান পরিবর্তন করতে পারবেন না। সীমিত ক্ষমতা কোথায় থাকবে? একদম রিপাবলিকে যে যেমন আমাদের সংবিধানকে যেন পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তাহলে তো ব্যক্তির ইন্ডিভিজুয়ালির গুরুত্ব কমে যাবে। বুঝতে পেরেছো কী বললাম? সমালোচনা কি? শিষ্য অ্যারিস্টটলের দ্বারা চরম ক্ষমতার তীব্র বিরোধিতা ধারণাটি অত্যন্ত কল্পনা বিরোধী। এটা ব্যক্তি শাসনের পরিবর্তে আইনের অনুশাসনের অভাব, গণতন্ত্রের অপরিহার্য শর্ত, ঠিক আছে, কে অবহেলা করেছে। গণতন্ত্র তো থাকছে না, দার্শনিক রাজা যে চরম ক্ষমতা থাকবে।
ক্লিয়ার হচ্ছে? সমালোচনা করেছে কি অ্যারিস্টটলই। উপসংহার, খুব কম সংখ্যক ব্যক্তির পক্ষেই এই গুণাবলী অর্জন সম্ভব, বেশি সংখ্যক থাকবে না। কেন ওরকম থাকবে? সন্ন্যাসী পরিবার থাকবে না, খুব কম সংখ্যকই পাওয়া যাবে, তাই না? এপিজে আব্দুল কালাম কটা আছে, তাই না? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র স্বর্গীয় রাজ্যে পরিণত হবে যা নাগরিকদের সৎ ও নৈতিক গুণাবলী অর্জনে সাহায্য করবে। তাহলে প্লেটোর থেকে আমরা কি পড়বো? প্লেটোর জাস্টিস, ন্যায় বিচারের সম্পর্কে ধারণা, প্লেটো আদর্শ রাষ্ট্র সম্পর্কে ধারণা, আর প্লেটোর কী বলবো? দার্শনিক রাজা। দার্শনিক রাজার গুণাবলী কী কী বলেছেন? 2-এ আসুক, 5-এ আসুক, 10-এ আসুক, যা আসুক তোমরা সব পারবে। প্লেটো নিয়ে অসুবিধা নেই। প্লেটোর শিষ্যকে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের লেখা গ্রন্থটার নাম কি? দ্য পলিটিক্স। অ্যারিস্টটলকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। কারণ কি? 384 থেকে 322 কথা অ্যারিস্টটলের টাইম পিরিয়ড 384 থেকে 322, 384 থেকে 322, এটা কিন্তু বিসি। দেখো সেই 450 থেকে শুরু করেছিলাম, দিয়ে 431 থেকে 404 এলো, তারপরে দেখো 300-তে নেমে গেলাম, এইবার এই কত 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 যাবে? 0-তে। বুঝতে পেরেছো? এইভাবেই আমরা গোটা ইউরোপের কাহিনী পড়বো, এই গোটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটাই এইভাবেই পড়বো আমরা। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? সিলেবাসটা দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার অ্যারিস্টটল, অ্যারিস্টটল এসে কী বলবে? অ্যারিস্টটল এসেই প্রথম তার রাষ্ট্রতত্ত্বের ধারণা দেয়। বলছে রাষ্ট্র থাকতে হবে একটা। বুঝতে পেরেছো? বলছে এই উদ্ভব হয়েছে কীভাবে, রাষ্ট্রের উদ্ভব হয়েছে কীভাবে? ওই দুটো সম্পর্ক কেন্দ্র করে, একটা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক, আর একটা প্রভুভিত্তের সম্পর্ক। নারী পুরুষের সম্পর্কের মধ্যে কী তৈরি হয়েছে? পরিবার। বুঝতে? প্রথমে কী তৈরি হয়েছে? পরিবার। পরিবার থেকে আস্তে আস্তে, পরিবারেও যখন মানুষের সমস্ত নিডস ফুলফিল হচ্ছে না, পরিবার থেকে হয়েছে গ্রাম, আর গ্রাম থেকে হয়েছে রাষ্ট্র, গ্রাম থেকে হয়েছে রাষ্ট্র। বুঝতে পেরেছ? তাহলে রাষ্ট্রের উদ্ভব হলো। রাষ্ট্রের উদ্ভব হয়ে বলছে মানুষ, রাষ্ট্র হচ্ছে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। স্টেট ইজ প্রায়ার টু দ্য ইন্ডিভিজুয়ালস। রাষ্ট্র হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। রাষ্ট্র কার পূর্ববর্তী? ব্যক্তির। রাষ্ট্র ব্যক্তির আগে বলেছে, ভালো করে বোঝো, রাষ্ট্র ব্যক্তির আগে, কিন্তু সময়ের দিক থেকে নয়। সময়ের দিক থেকে কারা? মানুষই তো আগে। রাষ্ট্র তো হলো এই 1648, ইউরোপে 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তি, ইউরোপে জাতি রাষ্ট্র প্রথম গঠন হয়। তার আগে কিন্তু রাষ্ট্র ছিল না। তাহলে রাষ্ট্র তো এই কিছুদিন আগে হয়েছে, তাই না? 1000 বছর আগের কাহিনী, রাষ্ট্র হয়েছে। কিন্তু আমি কত হাজার বছর, 2500 বছর আগের কথা বলছি, তখন তো রাষ্ট্র ছিলই না। কিন্তু অ্যারিস্টটল কী বলছে? রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, মানুষের আগে। কেন? সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। স্টেট ইজ প্রায়ার টু দ্য ইন্ডিভিজুয়াল, কিন্তু কিসের দিক থেকে? সময়ের দিক থেকে নয়। কিসের দিক থেকে? গুরুত্বের দিক থেকে। বলছে যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। বলছে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তিকে বসবাস করতে হবে। মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের, তার যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে, কার মধ্যে প্রস্ফুটিত করতে পারবে? রাষ্ট্রের মধ্যে থেকে। রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। কারণ ভাবো, যদি আমি এখানে কি করছি, আমি তোমাদের পড়াচ্ছি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, এইবার আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জঙ্গলে আমি কাদের পড়াবো? জঙ্গলে গাছের ডালে বসেছি, বাঘ ভাল্লুক সব সব আছে, গাছের ডাল থেকে আমি নামতেও পারবো না, ওখানে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি, বুঝবে কিছু? তাহলে আমাকে কে চিনবে? পিকে স্যার বার্ডওয়ান এবার চিনবে। তোমরা পড়ছো, তোমাদের পরে আরও বাইরে যেয়ে বলবে, কলেজে যেয়ে আরও বলবে, আস্তে 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 বলবে হ্যাঁ না পিকে স্যার রাষ্ট্রবিজ্ঞান পড়ায়। তাহলে আমার মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে, যে কোয়ালিটিসগুলো আছে, সেগুলো প্রস্ফুটিত কোথায়, বিকশিত কোথায় হবে? রাষ্ট্রের মধ্যে। তোমাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো, কেউ গায়ক হবে, কেউ ডান্সার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, সেগুলো কোথায়? রাষ্ট্রের মধ্যে থেকে। তাই অ্যারিস্টটল রাষ্ট্র হচ্ছে আগে, ব্যক্তি হচ্ছে পরে। সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। এটা আলাদা করে 5 নম্বরে কোশ্চেন আসতে পারে, লেখা যাবে? রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, বলা যাবে তো? গল্পের মতো করে হয়ে যাবে। অ্যারিস্টটল রাষ্ট্রকে বলেছে রাষ্ট্র হচ্ছে জীবদেহ, রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছে। রাষ্ট্র হচ্ছে জীবদেহ, আর ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ। ব্যক্তি তার, রাষ্ট্র হচ্ছে সমগ্র, ব্যক্তি তার অংশ। বলা যাবে? রাষ্ট্র সমগ্র, ব্যক্তি তার অংশ। বলছে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, মানুষ স্বভাবতই ফেমাস উক্তি। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে এই সব ডায়লগগুলো যখনই যে কলেজে স্যার ধরবে, অ্যারিস্টটল রাষ্ট্র তো বলে দিচ্ছি, দ্য স্টেট ইজ প্রায়ার টু দ্য ইন্ডিভিজুয়ালস, ম্যান ইজ বাই নেচার পলিটিক্যাল অ্যানিমাল। ঠিক আছে?
যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? আর এইগুলোই নোটসে হবে, এই পয়েন্টসগুলোই নোটসে লিখতে হবে, একদম জল। তাহলে অ্যারিস্টটল, মোদ্দা কথায় অ্যারিস্টটল কী বলেছে? রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছে, ব্যক্তিকে রাষ্ট্রের নিচে রেখেছে। বলছে রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। অসুবিধা আছে? পারা যাবে তো? তাহলে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব নিয়ে অসুবিধা নেই। তাহলে দেখা যাক অ্যারিস্টটল কী বলেছে। দেখো অ্যারিস্টটলের আমরা কী বলবো? অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব, তাই না? অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। একদম ভুললে চলবে না। প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক। আর অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। এইভাবে বই পড়তে পড়তে আমরা যাব। আচ্ছা, ভূমিকা, রাষ্ট্রচিন্তাবিদ ও তার কালজয়ী। প্রাচীন গ্রিসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হলেন কে? অ্যারিস্টটল। প্লেটোর শিষ্য কে? অ্যারিস্টটল। প্লেটোর গুরু কে? সক্রেটিস। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। অসুবিধা আছে? একদম জল হয়ে যাবে। তার রাষ্ট্রতত্ত্বের সর্বশ্রেষ্ঠ প্রামাণ্য এবং বিখ্যাত গ্রন্থটির নাম কি? দ্য পলিটিক্স। অসুবিধা আছে? দ্য পলিটিক্স। 11-এ বারবার মুখস্থ করে দিয়েছি আমি। এইবার তৎকালীন গ্রিক নগর রাষ্ট্রগুলি কিরম ছিল? একদম গ্রিক নগর রাষ্ট্রগুলো চরম সংকটের সম্মুখীন ছিল। কারণ তার আগেই কী হয়েছে? 27 বছরে যুদ্ধ হয়ে গেছে, ভালো করে বোঝো। তার আগেই পেলোপনেশীয় যুদ্ধ ঘটেছে, স্পার্টা এথেন্সকে দখল করে নিয়েছে, সব অত্যাচার চলছে, স্বজন পোষণ চলছে, গ্রিসের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন, চরম সংকটের সম্মুখীন গ্রিস। সূচনা লিখছ, ঠিক আছে? সেই টাইমে কার জন্ম হয়? অ্যারিস্টটল। অ্যারিস্টটল এসে তার কী তত্ত্ব দেয়? রাষ্ট্রতত্ত্ব দেয়। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? সমাজে শান্তি ফিরিয়ে আনা এবং কিসের জন্য রাষ্ট্রতত্ত্ব দেয়? সমাজে শান্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি নাগরিকদের আস্থা পুনঃ প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্ব প্রদান করেন। অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্ব কিসে যায়? যে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তো মানুষের বিশ্বাস চলে গেছে, কার কাছে যাব? সব তো করাপ্টেড। এই যে টিএমসি সরকারের যার কাছেই যেত, আন্ধ্রা জানে যে কিছুই হবে না, এরা সব টাকা খেয়ে নেবে। বুঝতে পেরেছো কি? মানে চাকরি চাইতে যাবে, চাকরি সব ঘোটালা। তো পড়াশোনায় ছাত্রছাত্রীরা ছেড়ে দিয়েছিল, আবার একটা আশার আলো দেখছে যদি পাওয়া যায়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে অ্যারিস্টটলের ভূমিকা লেখা যাবে। তখনকার দিনে গ্রিক রাষ্ট্র কী ছিল? চরম সংকটের সম্মুখীন। তা রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি আবার কী প্রতিষ্ঠা করতে হবে? পুনঃপ্রতিষ্ঠা। আস্থাটাকে কী করতে হবে? পুনঃপ্রতিষ্ঠাকে করতে হবে। সে তার উদ্দেশ্যে অ্যারিস্টটল কী দেয়? তার রাষ্ট্রতত্ত্ব। অসুবিধা আছে? পারা যাবে তো? রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে? কি বলেছি? প্রথম পয়েন্ট, রাষ্ট্রের উদ্ভব। প্রথমে পরিবার থেকে গ্রাম থেকে রাষ্ট্র। বলছে মানুষের চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিবার থেকে গ্রাম এবং গ্রাম থেকে বৃহত্তর পরিসরে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, তাই তো? দ্য স্টেট ইজ এ ইউনিয়ন অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস। তাহলে ইউনিয়ন কিসের? ফ্যামিলিজ আর ভিলেজের। রাষ্ট্রগুলো তো তাই না? এইবারে রাষ্ট্র একটি কি? স্বাভাবিক প্রতিষ্ঠান। দ্বিতীয় পয়েন্ট, রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। কোশ্চেন আছে স্বাভাবিক প্রতিষ্ঠান 2 নম্বরে পারবে। তাহলে ন্যাচারাল ইনস্টিটিউশন, স্বাভাবিক প্রতিষ্ঠান। একটি বীজ থেকে যেমন স্বাভাবিকভাবেই গাছে পরিণত হয়, একটি বীজ যেমন কি হয়? গাছে পরিণত হয়, ঠিক তেমনি মানব জীবনের দীর্ঘ পর্যায় অতিক্রম করে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। মানব জীবনের কোথা থেকে? পরিবার থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। অসুবিধা হয়েছে? দ্য স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন। রাষ্ট্র হলো একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। পয়েন্ট লেখা যাবে? 2 নম্বর পয়েন্ট হলো। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, বলছে মানুষ হলো রাজনৈতিক জীব, পলিটিক্যাল অ্যানিমাল। ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব। আমরা প্রত্যেকেই রাজনৈতিক জীব, এটা ভাবতেই হবে। আর সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। বলছে দেখো, রাষ্ট্র ছাড়া কোনো মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। রাষ্ট্র বহির্ভূত মানুষ হয় পশু নয় দেবতা। ম্যান ইজ বর্ন বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। বোঝা যাচ্ছে? রাষ্ট্র ব্যক্তির পূর্ববর্তী, রাষ্ট্র হলো ব্যক্তির আগে। প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়ালস, স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়ালস। রাষ্ট্র হলো সমগ্র আর ব্যক্তি তার অংশ। ঠিক আছে? অংশ কখনোই সমগ্রের আগে আসতে পারে না। তাই বলছে স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়ালস, কিন্তু কিসের দিক থেকে? সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। মানুষ হচ্ছে রাষ্ট্রের আগে, কিন্তু সেটা কিসের দিক থেকে? সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। অসুবিধা আছে? মানুষ হচ্ছে, রাষ্ট্র হচ্ছে জীবদেহ স্বরূপ আর ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ। পারা যাবে তো? একদম সহজ। রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট নেই। রাষ্ট্র সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র হলো সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন। পরিবার বা গ্রামের তুলনায় রাষ্ট্রের কল্যাণ সাধনের ক্ষমতা অনেক বেশি। রাষ্ট্রই হলো সর্বোচ্চ কল্যাণের
প্রতীক। দ্য স্টেট ইজ লজিক্যালি সুপ্রিম, দ্য স্টেট ইজ লজিক্যালি সুপ্রিম। পারা যাবে? এই পয়েন্টসগুলো লিখবে। রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান, মোরাল ইনস্টিটিউশন। রাষ্ট্র কি? নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যেই মানুষ তো ন্যায় বিচার চায়, তাই না? রাষ্ট্রই তো কল্যাণকর, রাষ্ট্রই তো ন্যায় দিতে পারবে, সর্বোচ্চ ন্যায় দিতে পারবে, তাই না? রাষ্ট্রের মাধ্যমে মানুষের নৈতিকতার পূর্ণ বিকাশ ঘটে এবং ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন উন্নতি সাধন হয়। এ হ্যাপি অ্যান্ড অনারেবল লাইফ কোথায় পাবো আমরা? রাষ্ট্রের মধ্যে, জঙ্গলে পাবো না। ক্লিয়ার হচ্ছে? একটা ভালো রাষ্ট্রে আমরা সবাই কিন্তু হ্যাপি থাকবো। ক্লিয়ার হচ্ছে? এইবারে দেখো, রাষ্ট্র জীবদেহ স্বরূপ। বারবার বলছি, রাষ্ট্র কি? জীবদেহ স্বরূপ। অ্যারিস্টটল রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন। জীবদেহের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের যে সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সেই একই সম্পর্ক। সম্ভাব্য সর্বোত্তম রাষ্ট্র, বেস্ট পসিবল স্টেট। আদর্শ অবস্থায় সেই রাষ্ট্রই শ্রেষ্ঠ যেখানে সবচেয়ে সদ্গুণ সম্পন্ন মানুষেরা শাসনকার্য পরিচালনা করে। তারা সবচেয়ে সদ্গুণ সম্পন্ন মানুষরাই কিন্তু শাসন পরিচালনা করে, সেটাই বেস্ট স্টেট আন্ডার আইডিয়াল কন্ডিশনস। অসুবিধা আছে? তাহলে পারা যাবে এইগুলো। এইবারে চলে এসো সমালোচনা। সবেরই সমালোচনা থাকবে। যাই কোনো একটা যে তত্ত্ব দেবে তার তো সমালোচনা থাকবে। অ্যারিস্টটল রাষ্ট্রতত্ত্ব দিয়েছিল, তো এবার সমালোচনা কি বলছে? প্রাগ ঐতিহাসিক পর্যায়ে উপেক্ষিত, আগেকার যে পর্যায়ে সেটা তো উপেক্ষিত হয়েছে। অ্যারিস্টটল বলেছেন পরিবার থেকেই রাষ্ট্রের শুরু, কিন্তু পরিবার সৃষ্টির পূর্বেও যে আদিম মানুষের গোষ্ঠীবদ্ধ সমাজ জীবন ছিল তার কথা বলেনি। তখন তো সবাই গুহায় থাকতো, দলবদ্ধভাবে থাকতো, পরিবার কেন্দ্রিক থাকতো না। একটা পরিবার নিয়ে থাকতো কেউ, তারা তো মারা পড়তো, তাই না? সবাই মিলে একসাথে থাকতো, সেই কথা বলেনি। রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য করেননি, রাষ্ট্র আর সমাজের মধ্যে কোনো পার্থক্য করেননি। তিনি সমাজ ও রাষ্ট্রকে এক করে দেখেছেন, কিন্তু বর্তমান যুগে সমাজ ও রাষ্ট্র দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা। তাহলে সমালোচনা করা যাবে? অসুবিধা আছে? উপসংহার, সমালোচনা সত্ত্বেও সেই যখনই সমালোচনা করবো তখনই কী বলো? সমালোচনা সত্ত্বেও তখনকার দিনে কিন্তু অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব একটা বিরাট জায়গা রাখে, এটা মানতেই হবে। হ্যাঁ, বলছে মানুষের সমাজবদ্ধতার গুরুত্ব এবং আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রের যে মূল লক্ষ্য তা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বেই প্রথম স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। দেখো, একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি হতে গেলে আজকের দিনেও যদি একটা ওয়েলফেয়ার স্টেট চাও, তাহলে কিন্তু রাষ্ট্রের ধারণা এরকম হওয়া উচিত। রাষ্ট্র সবার কল্যাণ করবে, রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। এটা তখনকার দিনে অ্যারিস্টটল বলেছিল। তাই অ্যারিস্টটলকে কী বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। আরও আসছি, সরকারের শ্রেণীবিভাগ। অ্যারিস্টটল তখনকার দিনে সরকারের শ্রেণীবিভাগ করবে, গণতন্ত্রের কথা বলবে। বুঝতে পেরেছ কী বললাম? সেটা পরে আসছি। তাহলে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বই প্রথম স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল, যা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে পারা যাবে? অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব যদি এইভাবে নোটস লেখো, এইবারে ইম্পর্টেন্ট। আগের বারে প্লেটো এসেছিল প্রথম চ্যাপ্টার থেকে, তাই প্রথম চ্যাপ্টার থেকে 3টে বড় কোশ্চেন হয়। সাজেশন তোমরা নিজেরা করবে। প্রথম চ্যাপ্টার থেকে কটা বড় কোশ্চেন হয়? 3টে। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, 2 প্লেটোর ন্যায় বিচার, 3 অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। 3টের মধ্যে আগের বারে প্লেটো চলে এসছে, তাহলে এইবার কি আসবে? প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আসবে আর অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। এই দুটোর মধ্যে একটা বড় কোশ্চেন তোমাদের আসবেই। অসুবিধা আছে? সাজেশন কীভাবে হয়? নিজেরা সাজেশন করতে পারবে, কিচ্ছু দরকার নেই কারুর কোনো স্যারের সাজেশন পরীক্ষার আগে লাফালাফি করার দরকার নেই, এইভাবেই সাজেশন করবে। তাহলে প্লেটোর থেকে আমরা কী পড়বো? বেশিরভাগ 5 পড়বো, 2 পড়বো, এগুলো গুরুত্ব দেবো। বুঝতে পেরেছো কী বললাম? অসুবিধা আছে? তাহলে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব ক্লিয়ার। এখান থেকে কেটে কী কোশ্চেন আসতে পারে? রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, ব্যাখ্যা দাও। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, ব্যাখ্যা দাও। পারবে তো? সেই পয়েন্টসগুলোকে ধরেই ব্যাখ্যা দাও না, পারা যাবে? এইবারে অ্যারিস্টটলের কি আসবে? অ্যারিস্টটলের এইবার হচ্ছে বলছে সরকারের শ্রেণীবিভাগ করবে। অ্যারিস্টটল কি করবে? সরকারের শ্রেণীবিভাগ। বলছে সরকার তখনকার দিনে সরকার 3 ধরনের হয়। একজনের শাসন, কয়েকজনের শাসন আর বহুজনের শাসন। একজনের শাসন মানে আগেকার দিনে রাজা শাসন করতো। রাজা যদি ভালো হয়, দেখো 3 ধরনের শাসন কিন্তু একটা ভালো দিক একটা খারাপ দিক। একজনের শাসনে ভালো দিক, রাজা যদি ভালো হয় তাহলে রাজতন্ত্র, তাহলে কি শাসন? রাজতন্ত্র, মোনার্কি। এইবারে ওই রাজাই যদি স্বৈরাচারী হয়ে যায়, রাজা যদি আকবরের মতো হয় তাহলে রাজতন্ত্র, প্রজারা খুশি। আর রাজা যদি ঔরঙ্গজেবের মতো হয় তাহলেই প্রজারা শেষ, তাহলে কি শাসক হয়ে যাবে? ওটা স্বৈরাচারী, তাহলে স্বৈরতন্ত্র। বুঝতে পেরেছো? একজনের শাসনের ভালো দিক কি? রাজতন্ত্র, খারাপ দিক স্বৈরতন্ত্র। কয়েকজন মিলে শাসন করছে, অভিজাতরা, তাহলে অভিজাততন্ত্র। কী তন্ত্র? অভিজাততন্ত্র। ঠিক আছে, এইবারই অভিজাতরা যদি খারাপ হয়
বিকৃত রূপ, অভিজাতরা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করছে, তাহলে কি হয়ে যাবে? সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র, সংকীর্ণ অলিগার্কি। ঠিক আছে, বুঝতে পেরেছ? টিরানি আর অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র হচ্ছে অ্যারিস্টোক্রেসি, আর খারাপ দিক কী হয়ে যাবে? সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র, নিজেদের মধ্যে মারামারি করবে। বুঝতে পেরেছো? আর বহুজনের শাসনে ভালো দিক হচ্ছে, ভালো দিক বলছে নিয়মতন্ত্র বা পলিটি, আর খারাপ দিক বলছে ডেমোক্রেসি, গণতন্ত্র। ঠিক আছে, এবার আসছি, দেখো একজনের শাসনে ভালো দিক কি? রাজতন্ত্র, রাজা যদি আকবরের মতো হয় তাহলে প্রজারা সুখী। খারাপ দিক কি? স্বৈরতন্ত্র, খারাপ দিক হচ্ছে স্বৈরতন্ত্র। ঠিক আছে, স্বৈরতন্ত্র কী বলে? টিরানি। ক্লিয়ার হচ্ছে? রাজতন্ত্র মোনার্কি। ভালো দিক আর খারাপ দিক বুঝতে পেরেছো? খারাপ দিককে আবার বিকৃত রূপ বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম? এইবারে কয়েকজনের শাসনে ভালো দিক কি? অভিজাততন্ত্র, কয়েকজন মিলে শাসন করছে ভালো, তাহলে অভিজাততন্ত্র। এবার ওদের মধ্যেই খাওয়াখাওয়ি করছে যে আমি আমার ভাগটা নেব, তুই তোর ভাগটা নে। ওই ইউরোপ মিলে আফ্রিকাকে ভাগ করে নিয়েছিল, দেখেছিলে না? সেমনি তেমনি হচ্ছে এরকম। এরা যদি খাওয়াখাওয়ি তাহলে তো সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র হয়ে যাবে। তাহলে এই শাসনটা কি? অলিগার্কি। এই শাসন ব্যবস্থার নাম কি? অলিগার্কি। অসুবিধা আছে? স্বার্থান্বেষী গোষ্ঠীতন্ত্র বা সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র। অসুবিধা আছে? তারপরে বহুজনের শাসন, এখনকার দিনে যে শাসন চলছে বহুজনের শাসন বলছে নিয়মতন্ত্রকে ভালো দিক বলছে, কিন্তু খারাপ দিক কী বলছে? গণতন্ত্রকে। কেন? এখনকার দিনে সব রাষ্ট্র তো গণতন্ত্রই, কিন্তু অ্যারিস্টটল কেন গণতন্ত্রকে খারাপ বলেছিল? বলছে গণতন্ত্রে ভোট বেশি কারা দেয়? যারা অশিক্ষিত জনগণ, দরিদ্র, যাদের ক্ষুধা নিডস আছে, তাদেরকে ম্যানুপুলেট করা সহজ। বুঝতে পেরেছ? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিয়ে দিল, ব্যাস কেনা হয়ে গেল, কারণ কিছু করার নেই তো, তাদের তো নিডস। এই যে 3,000 টাকাটা গরিব ফ্যামিলিদের খুব দরকার, তাহলে ভোট তারা কাকে দেবে? 3,000 টাকা বাজি তাকেই দেবো। বা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিল, এটাই তো। এইবারে তারা ভালো দিক দেখতেই পাচ্ছে না যে ভাতা নিয়ে হবেটা কি, কিন্তু কিছু করার নেই, যেটা শুরু হয়ে গেছে সেটা বন্ধ করা যাবে না। তাহলে বুঝতে পেরেছো কী বললাম? তাহলে গণতন্ত্র না, বলছে মিডিল ক্লাস যদি ভোট দেয়, না বড়লোক না গরিব, মিডিল ক্লাস একটা শিক্ষিত সম্প্রদায়, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তাহলে কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তারা নির্বাচন যদি করে শাসককে, তাহলে তারা কী করবে? সেন্স অফ হিউমার তাদের বেশি থাকবে, তাহলে একটা ভালো শাসন প্রতিষ্ঠা হবে। একে কী বলছে? নিয়মতন্ত্র বা পলিটি। তা গণতন্ত্রকে কেন খারাপ বলেছে বুঝতে পেরেছো? বহুজনের শাসনে বিকৃত রূপ গণতন্ত্র কেন বলেছিল অ্যারিস্টটল? বোঝাতে পারলাম? তাহলে অ্যারিস্টটল সরকারি শ্রেণীবিভাগ 5 নম্বরে যদি আসে, পারবে? অ্যারিস্টটল সরকারি শ্রেণীবিভাগ কটা শ্রেণীবিভাগ করেছিল? 3টে। একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। একজনের শাসনের ভালো দিক রাজতন্ত্র, খারাপ দিক স্বৈরতন্ত্র। কয়েকজনের শাসনের ভালো দিক অভিজাততন্ত্র, অ্যারিস্টোক্রেসি। খারাপ দিক সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র, সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র, সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র, অলিগার্কি। টিরানি হচ্ছে স্বৈরতন্ত্রের নামই হচ্ছে টিরানি। ঠিক আছে, আচ্ছা। বহুজনের শাসনের ভালো দিক হচ্ছে নিয়মতন্ত্র বা পলিটি, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। আর খারাপ দিকটা কি? গণতন্ত্র, ডেমোক্রেসি। অসুবিধা আছে? অ্যারিস্টটল শেষ। তাহলে এই হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না। এই ভিডিওটা ভালো করে দেখে নিলে প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না। কলেজে যাবে, আনসার তোমরা দিতে পারবে। ভালো করে বারবার ভিডিওটা দেখবে। ঠিক আছে, প্রথম অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন আর থাকবে না, আনসার করতে তোমরা পারবে। অসুবিধা আছে? তাহলে আবার বলো, সক্রেটিসের শিষ্যকে প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক। প্লেটোর শিষ্যকে অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। এইভাবে আমরা পড়বো। তাহলে প্রথম অধ্যায় কমপ্লিট। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? কোনো ডাউট থাকলে কমেন্ট করবে। আর যারা ইউটিউবে দেখছো, কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করো অবশ্যই, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।